সার্ভিস শেষ হওয়ার পরে যদি কেউ পে করে এসে সার্ভিস নিতে চায় তাহলে কিরকম খরচ পড়বে? অয়েল ফিল্টারের দাম হচ্ছে 449 টাকা, এয়ার ফিল্টারের দাম 720 টাকা। স্পেয়ার পার্টসের জন্য শুধু আমার কাছে আসতে হবে না, আপনাকে একটা গাড়ির সার্ভিস করতে হবে, সেজন্য ঢাকায় আসতে হবে, প্ল্যানিং করতে হবে। এখন মানুষের টাইম অ্যাকচুয়ালি ওরকম নেই। কক্সবাজার যাওয়ার মুহূর্তে আমার গাড়ি নষ্ট হয়ে গেল কোনো না কোনো কারণে, তখন আমি কি করব? ওনাকে কি পে করতে হয়েছে? দ্যাট উইল বি মানে সেকেন্ড অপশন। ওনাদের যে ইলেকট্রিসিটি বিলটা হবে, বিলটা কিভাবে হিসাব হবে? 8 টাকা থেকে 13 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল হয়ে যায়। আমাদের দেশের কনভেনশনাল বিজনেস অনেকে চিন্তা করে গাড়ি আনলাম, গাড়ি বিক্রি করলাম, সার্ভিস তুমি যেখান থেকে নাও। আমরা মার্কেটকে এডুকেট করব, বায়ার ডিসাইড করবে সে বিওয়াইডি কিনবে না অন্য ব্র্যান্ড কিনবে। এটা কিন্তু ইউনিক। ওই জেনারেশন যখন গাড়ি কিনবে তখন যেন শুধু বিওয়াইডি কিনে, নাকি? ইনশাল্লাহ শুধু বিওয়াইডি বলবো না আমি, অ্যাডিশনালি উই হ্যাভ লোনার কার্ডস। আমরা কিন্তু উনাকে আমাদের থেকে আরেকটা বিওয়াইডি সাপোর্ট করছি, যাতে করে উনার যে ডেইলি লাইফ এটা যেন কোথাও থেমে না থাকে। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি তেজগাঁওতে বিওয়াইডি ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার, যেটা কিনা ওনাদের শোরুমের ঠিক পাশেই। ইলেকট্রিক গাড়ি বা ইভি গাড়ি নিয়ে আমাদের দেশে অনেকগুলা কমন কনসার্ন আছে, যেমন চার্জ দিব কোথায়, স্পেয়ার পার্টস আছে কিনা, সার্ভিস পাবো কিনা, কোনো কিছু নষ্ট হইলে আমার কি বসে থাকতে হবে কিনা, এছাড়া রিসেল ভ্যালু কেমন। তো এই টাইপের কিছু কোয়েশ্চেন এর অ্যান্সারের জন্য বিওয়াইডির ইনভাইটেশনে আমি আজকে ওনাদের এই সার্ভিস সেন্টারে আসছি। আমার সাথে এখন আছে বিওয়াইডি সার্ভিস হেড মোজাম্মেল হক ভাই। ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলেকট্রিক গাড়ি বা পিএইচইভি, এমনকি হাইব্রিড, এই শব্দগুলো শুনলেই আমাদের যারা গাড়ি কেনেন তারা একটু ভয় পেয়ে যান এবং মনে করেন যে ইলেকট্রিক গাড়ির সার্ভিসে বা টেকনোলজিক্যাল কী জটিলতা আছে। তো আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, একটা ইলেকট্রিক গাড়ির সার্ভিস এবং একটা কনভেনশনাল বা তেলের গাড়ির সার্ভিসের মধ্যে কি কি ডিফারেন্স আছে? জেনারেলি ইলেকট্রিক্যাল কার অত্যন্ত কম্পারেটিভলি কনভেনশনাল ইঞ্জিন থেকে অনেক কম স্পেয়ার পার্টস থাকে। অর্থাৎ আপনি যদি আইস ইঞ্জিনের সাথে কম্পারিজন করে, ইঞ্জিন, গিয়ার বক্স, অনেকগুলো পার্টস থাকে, বাট ইভির ক্ষেত্রে সেটা থাকে না, শুধুমাত্র ব্যাটারি অ্যান্ড মোটর থাকে। সো যেহেতু কম পার্টস, এটা মেনটেন্যান্সটা কম হয়, এটা মেনটেন্যান্স কস্ট কম হয় এবং এটা মেনটেন্যান্সের টাইমটা অনেক বেশি পাওয়া যায়। সো একটা ইভির ক্ষেত্রে আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি 6 মান্থস অথবা 5000 কিলোমিটার, বাট গ্লোবাল এটা রিকমেন্ড করে 20,000 কিলোমিটার। বাট আমাদের দেশের এনভায়রনমেন্টের কারণে সেটা হয়তো আমরা 5000 অথবা 6 মাসে নিয়ে আসছি। আমার জানা মতে আপনাদের শুধুমাত্র একটা মডেল বিওয়াইডি সিলিয়ন 6 প্রায় 400-র মতো বিক্রি হয়েছে। তো এই গাড়িগুলোর তো একটা সার্ভিস আপনারা দেন, তো মানে কয়টা ফ্রি সার্ভিস থাকে, অথবা সার্ভিস শেষ হওয়ার পরে যদি কেউ পে করে এসে সার্ভিস নিতে চায় তাহলে কীরকম খরচ পড়বে? জি, আমরা ফার্স্টে মেনশন করেছি যে আমরা যারা পিএইচইভি অথবা ইভি গাড়ি কিনছি, আমাদের অনেকগুলো অবজেক্টিভ থাকে। তার মাঝে একটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি আমরা অনেক কিছু চিন্তা করে গাড়িগুলো পারচেস করছি। সো এই ক্ষেত্রে আমাদের যদি আমি শুধু বিওয়াইডি সিলিয়ন 6কে চিন্তা করি, অয়েল ফিল্টারের দাম হচ্ছে 449 টাকা একটা অয়েল ফিল্টারের দাম। আপনি যদি এয়ার ফিল্টারের দাম দেখেন 720 টাকা, আপনি যদি এসি ফিল্টার দেখেন 1100 সামথিং, একটা যদি স্পট প্লাগ দেখেন, এটা জেনুইন ইরিডিয়াম প্লাগ 4000 টাকায়। সো এটার পার্টসের প্রাইস অনেক কম দামে। আমরা এই মুহূর্তে প্রতিটা গাড়ির সাথে 6টা ফ্রি সার্ভিস দিচ্ছি। সার্ভিস মডিউলটাকে এমনভাবে ডিজাইন করছি, অর্থাৎ শুধুমাত্র বিওয়াইডি ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার না, আমরা এই সার্ভিস সেন্টারটাকে পুরো কান্ট্রি ওয়াইজ নিয়ে যাচ্ছি। অর্থাৎ ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রতিটা বিভাগীয় শহরে আপনি সার্ভিস সেন্টার পাবেন। আমরা ইতিমধ্যেই 6টার মতো সার্ভিস 3S সার্ভিস সেন্টার অনবোর্ড করেছি। ঢাকা, চিটাগং, বগুড়া, এছাড়া আরও অন্যান্য ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস সেন্টারের কাজ চলছে। সো আপনি এই সার্ভিসের স্পেয়ার পার্টসগুলো কিনে ওদের কাছেও আপনারা সার্ভিস নিতে পারবেন। এই স্পেয়ার পার্টসটাকেও আমরা ডিলারশিপ নেটওয়ার্কে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি স্পেয়ার পার্টসের জন্য শুধু আমার কাছে আসতে হবে না, আপনি ঢাকার বাইরে আছেন, আপনি বগুড়া আছেন, আপনি সিলেটে আছেন, আপনি যশোর আছেন, আপনি খুলনাতে আছেন, নির্দিষ্ট এরিয়াতে আপনি স্পেয়ার পার্টস পাবেন, নির্দিষ্ট এরিয়াতেই আপনি অথরাইজ সার্ভিস সেন্টার পাবেন। অর্থাৎ আপনাকে একটা গাড়ির সার্ভিস করতে হবে, সেজন্য ঢাকায় আসতে হবে, প্ল্যানিং করতে হবে। এখন মানুষের টাইম অ্যাকচুয়ালি ওরকম নেই। আমরা সার্ভিসটাকে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আপনি আমাদের কাছে আসতে হবে না, আমরা আপনার কাছে চলে যাচ্ছি এবং আপনি যত ইজি অ্যাক্সেস পান সব ধরনের ব্যবস্থা বিওয়াইডি থেকে সিজরানা করছে আপনাদের জন্য। এখন যেহেতু বললেন আপনাদের ঢাকাতে একটা সার্ভিস সেন্টার বা ঢাকার বাইরে আপনারা কাজ করতেছেন, তো এই মুহূর্তে ধরেন আমি
কক্সবাজার যাওয়ার মুহূর্তে আমার গাড়ি নষ্ট হয়ে গেল কোনো না কোনো কারণে, তখন আমি কি করব? আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের র্যাপিড টিম রেডি করা আছে, কুইক সার্ভিস টিম রেডি করা আছে। যে কোনো সময় যে কোনো টেকনিক্যাল ইস্যু হলে ওরা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করবে। আপনি বলছেন গতকালকে রাতেই সেম থিং হচ্ছে, আমাদের নওগাঁতে একটা ক্লায়েন্ট, উনি একটা টেকনিক্যাল প্রবলেম পড়েছে। আমরা ইমিডিয়েটলি রাতের 11টা বাজে টিম পাঠিয়েছি এবং উনি 3:45 আমাকে ফোন করে সার্ভিসটা সম্পর্কে উনি পজিটিভ রিভিউ দিয়েছে। রাতে 4টার দিকে ওনাকে আমরা ঢাকায় ফেরত নিয়ে আসছি। আচ্ছা, উনি যদি ওয়ারেন্টি পিরিয়ডে থেকে থাকে তাহলে তো সার্ভিসটা ফ্রি। This is not related with the warranty. This is the customer service. We are working for the customer satisfaction. Then ওনাকে কি পে করতে হয়েছে? that will be মানে সেকেন্ড অপশন। আমরা এই পর্যন্ত ওনাকে নেগোসিয়েশন মানি লাগবে এই কনসেপ্টটা ওনার কাছে দিইনি যে ইউ হ্যাভ টু পে। আমরা বুঝেছি আমার একজন ক্লায়েন্ট ওই মুহূর্তে প্রবলেম পড়েছে, ওনাকে আগে নিয়ে আসতে হবে, পরবর্তী পয়সা দিব কি দিবে না, দ্যাটস দ্য ডিফারেন্ট নেগোসিয়েশন, ডিফারেন্ট ডিসকাশন। আমার অনেক ভিউয়ার একটা কোশ্চেন করে যেটা খুবই প্র্যাকটিক্যাল, যে ভাই আমরা যারা ভাড়া বাসায় থাকি, ধরেন ওনারা এফোর্ড করতে পারে কিন্তু কোনো কারণে ওনারা চাকরির সুবাদে ব্যবসার সুবাদে ঢাকাতে থাকতেছে, তো ওনারা যদি একটা আপনাদের থেকে ইলেকট্রিক গাড়ি কিনে, এটা অ্যাটোচি হোক, BYD সেলেন 6 হোক, তো ওনাদের যে ইলেকট্রিসিটি বিলটা হবে এটা নিয়ে ওনারা কনসার্ন যে ভাই আমি তো ফ্ল্যাটের মালিক না বা আমি তো বাড়ির মালিকও না, তো আমি যে চার্জার লাগাবো বা চার্জার লাগানোর সেটআপ কী এবং বিলটা কিভাবে হিসাব হবে? প্রথমত হচ্ছে আমরা বিদ্যুতের বিল হিসাব করতে গেলে আমরা কাউন্ট করি 1 ইউনিট সমান 1 কিলোওয়াট, একদম নর্মাল ক্যালকুলেশনে আমি যদি যাই। অর্থাৎ আমার যদি সেলেন 6কে আমরা কনসিডার করি, এটি 18.3 কিলোওয়াট ব্যাটারি, অর্থাৎ 18.3 ইউনিট। সো আমাদের গভর্নমেন্ট ট্যারিফ অনুযায়ী 8.5 টাকা থেকে 13 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল হয়ে যায় পার ইউনিট। সো আপনি যদি 18 ইউনিট হয় তাহলে 18 ইন্টু যদি আপনি যে এরিয়া অনুযায়ী যেটুকু আসবে ওই টাকাটাই আসবে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে আমাদের দেশে আমরা যে চার্জারগুলো এখন প্রোভাইড করছি, আমরা 7 কিলোওয়াটের একটা চার্জার প্রোভাইড করি, এটা সিঙ্গেল ফেজ, অর্থাৎ আপনার বাসা বাড়িতে যে বিদ্যুতের মিটার ইউজ করেন ওখান থেকে আমরা লাইনটাকে সংযোগ করে আপনার বাসা বাড়িতে একটা চার্জার ইনস্টল করে দিচ্ছি। আর এই ক্ষেত্রেও আমরা একইভাবে আমরা চার্জার ইনস্টলেশন কমপ্লিটলি এটা কমপ্লিমেন্টারি, আমরা ফ্রি ইনস্টলেশনটাও দিচ্ছি। এটা আমাদের টেকনিক্যাল টিম গিয়ে আপনার চার্জারটা ইনস্টল করে দিয়ে অ্যাক্টিভ করে দিয়ে চলে আসবে। আপনাদের এই ওয়ার্কশপে সকল ধরনের সার্ভিস আছে, জাস্ট আপনি যদি আমাদের ভিউয়ারদেরকে বলেন এখানে কি কি সার্ভিস আছে? আমাদের BYD সার্ভিস সেন্টারটাকে ডিজাইন করা হয়েছে হাইব্রিড ইভি এবং PHEVকে মাথায় নিয়ে, অর্থাৎ একটা মডার্ন ওয়ার্কশপে যত ধরনের ইকুইপমেন্ট থাকার প্রয়োজন সব ধরনের আমাদের ইকুইপমেন্ট আছে। হাই ভোল্টেজ ইকুইপমেন্ট অ্যান্ড ব্যাটারি রিচার্জেবল, হুইল অ্যালাইনমেন্ট, ব্যালেন্সিং, যত মডার্ন ইকুইপমেন্ট, এডাস অ্যালাইনমেন্ট, যত যা দরকার সব কিছু আমাদের কাছে আছে। এবং আমাদের সাথে ইকুইপমেন্টের সাথে সাথে আমাদের একজাক দক্ষ টেকনিশিয়ান, সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমি হঠাৎ করে দেখতেছি এই যে দেখেন এখানে ব্যাটারি ট্রানজিট রুম লেখা, এটার মধ্যে কি হয়? ইন্টারেস্টিং। আমাদের দেশের কনভেনশনাল বিজনেস অনেকে চিন্তা করে গাড়ি আনলাম, গাড়ি বিক্রি করলাম, সার্ভিস তুমি যেখান থেকে নাও, খুব একটা কনসার্ন না। বাট আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করেছি। আমরা চিন্তা করি গাড়ি অর্ডার দেওয়ার পূর্বেই আমাদের প্ল্যানিং হচ্ছে গাড়ি অর্ডার দেওয়ার পূর্বে স্পেয়ার পার্ট চলে আসবে। ঠিক একইভাবে আমরা ব্যাটারি অলরেডি স্টোরেজ করে রেখেছি। আমাদের এই ব্যাটারিগুলো লাইফ 20 ইয়ার্স, এরপরও যে কোনো মুহূর্তে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। সো কোনো কারণে যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমরা একটা ব্যাটারি অর্ডার দিব, 6 মান্থস পরে ব্যাটারিটা আনবো, ইনস্টল করবে, এটা আমাদের কাস্টমাররা ডিসস্যাটিসফাই হবে। সো এই জন্যে আমরা অলরেডি ব্যাটারি আদার যে স্পেয়ার পার্টস আমরা স্টোরেজ করে রেখেছি। আপনি হয়তো দেখেছেন কিনা, কিছুদিন আগে একটা গাড়ি অলমোস্ট ক্র্যাশ হয়ে গিয়েছিল, ফেসবুকে অনেক জায়গায় এটা নিয়ে কথা হচ্ছিল। আমরা এই গাড়িটা ভেরি ফাস্ট কাজ কমপ্লিট করে ডেলিভারি হ্যান্ড ওভার করে দিয়েছি। আই থিঙ্ক কাস্টমার স্যাটিসফাই আছে এই মুহূর্তে। মোজাম্মেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আমি এখন কথা বলতেছি BYDর প্রোডাক্ট এক্সপার্ট এবং ট্রেনার রেজওয়ান রহমানের সাথে। ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সালামটা আগে দেওয়া উচিত ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার হচ্ছে আপনার কাছে এখন একটা গ্রস কোশ্চেন হবে ইন জেনারেল, যেটা আমাদের সবার কোশ্চেন। সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ইভির যে মার্কেটটা, এইটার কারেন্ট অবস্থা কী এবং এটাকে আপনারা
সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন কিনা? এখানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু কারেন্টলি ইভি মার্কেট ইজ গ্রোয়িং। আমরা যদি বিগত কয়েকটা বছরের ডেটা দেখি তাহলে দেখব যে প্রায় প্রতিটা ব্র্যান্ডই নতুন নতুন করে ইভি মডেলস লঞ্চ করছে। কিছু ব্র্যান্ডস আসলো নতুন করে যারা কিনা শুধুমাত্র ইভি বা পিএইচইভি স্পেশালিস্টই। তো ইভি মার্কেটটা ইজ গ্রোয়িং। তবে এখানে কিছু চ্যালেঞ্জেস অবশ্যই আছে, যেরকম মানে আমরা কিন্তু হিউম্যান নেচারটাই আমাদের এরকম যে উই আর রেজিস্ট্যান্ট টু চেঞ্জেস। সো যখন প্রথম হাইব্রিড গাড়িগুলো আসলো তখন কিন্তু সবাই বলতো হাইব্রিড গাড়ি ভালো না, এই সমস্যা সেই সমস্যা। বাট পরবর্তীতে আমরা কি জানতে পারলাম যে আমাদেরই নলেজের ল্যাকিংস ছিল। সো আমরা চাই না যে আমাদের কারেন্ট যে জেনারেশন আছে এবং ইনফ্যাক্ট আমাদের যে ক্লায়েন্ট বেজ আছে কারো এরকম কোনো গ্যাপ থাকুক। সো আমরা কিন্তু বিওয়াইডি থেকে মাল্টিপল ইনিশিয়েটিভ নিব, যেটার কারণে আমরা চাই যে সবাই আসলে গাড়ি কিনবে শুধুমাত্র ব্রোশিওর রিড করে না, এক্সপেরিয়েন্স থেকে, তার নেসেসিটি থেকে। সো যে এটার জন্য কিন্তু আমাদের যেরকম আমরা টেকনিশিয়ান ট্রেনিং আমরা অ্যারেঞ্জ করছি, আমরা কিন্তু হচ্ছে যে ড্রাইভার্স ট্রেনিং অ্যারেঞ্জ করছি, এর সাথে সাথে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য আমরা কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ টাইপ অফ প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি। আমরা কিন্তু যখন একটা জিনিস জানবো যে এটার প্রস অ্যান্ড কনস কী, তখন আমাদেরকে কিন্তু কাউকে আর ওই যে সেল আউট হয়ে যেতে হবে না, আমরা নিজেদের ডিসিশন নিজেরা মেক করতে পারবো। এখন যারা কারেন্ট জেনারেশন মানে আসলে যাদের অ্যাকচুয়ালি বাইং পাওয়ার, মানে যারা অ্যাকচুয়ালি গাড়ি কিনে, ওনাদের কাছে তো ওনারা 400 বিক্রি করছে এবং এখন স্টুডেন্ট লেভেলে, ইউনিভার্সিটি স্টুডেন্ট লেভেলে এডুকেট করতেছে যেন ওই জেনারেশন যখন গাড়ি কিনবে তখন যেন শুধু বিওআইডি কিনে, নাকি? ইনশাল্লাহ শুধু বিওয়াইডি বলবো না আমি, যেটা আমি বলছি যে এখন অনেক ব্র্যান্ডস আসছে, অনেক ম্যানুফ্যাকচারার্স, ইনফ্যাক্ট বিওয়াইডিরই তো মাল্টিপল মডেল আসছে। সো ওনার কাছে যেন ওই ডিসিশন মেকিং পাওয়ারটা থাকে যে আমি কেন এই মডেলটা কিনবো আরেকটা মডেল কিনবো না, মানে সে যেন তার প্রয়োজন অনুযায়ী এগুলো জাস্টিফাই করতে পারেন। আমরা চাই কাস্টমাররা এগুলো করুক। না, এটা কিন্তু আসলে আপনাদের ব্র্যান্ডের পক্ষ থেকে যতটুকু বলতেছেন এটা কিন্তু খুবই প্রশংসনীয় যে আমরা মার্কেটকে এডুকেট করব, এরপরে বায়ার ডিসাইড করবে সে বিওয়াইডি কিনবে না অন্য ব্র্যান্ড কিনবে। এটা কিন্তু ইউনিক। তো যাই হোক, আপনাদের যে মডেলগুলো আছে এর মধ্যে C-Line 6-এর যে কত রিকোয়েস্ট আমার কাছে আসছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কমেন্ট, ইনবক্স, অনেকে বলতেছে যে ভাই আমি C-Line 6 এবং অন্য একটা গাড়ি X কিনতে চাচ্ছি, আপনার একটা ফিডব্যাক ছাড়া মানে আগাইতে চাচ্ছি না। তো আমি সবাইকে একটা কথাই বলছি যে গাড়ি পাইলে ইনশাল্লাহ করব। তো আজকে যেহেতু আমি সার্ভিসের জন্য আসছি, আর এমনি C-Line 6 যদি একটা চালাইতে দেন আমি চালাই দেখতে পারি। ইউ আর ভেরি ওয়েলকাম। আমি তো অবশ্যই বলবো যে আপনি যেহেতু যে বলছিলেন যে মানুষ ফিডব্যাক চাই, ফিডব্যাক আসলে ওই যে বলছি ব্রোশার রিড করে দেওয়া পসিবল না। সো ইউ হ্যাভ টু ড্রাইভ ইট, এবং তারপরে আমরা চাই যে আপনি এই ফিডব্যাকসগুলো দেন যেটা আপনি অ্যাকচুয়ালি ফিল করবেন। এবং শুধু আসলে আপনি না, আমি আপনার থ্রুতে আমাদের ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যারা ইন্টারেস্টেড আছেন টু টেস্ট ড্রাইভ আ বিওয়াইডি, সো আপনার এখানে আমরা একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সো ওনারা ওই লিঙ্কের থ্রুতে রেজিস্ট্রেশন করলে কিন্তু ইফ নেসেসারি গাড়িটা তার লোকেশনেও পৌঁছে যাবে। আমাদের ডেডিকেটেড কার্স আছে ফর টেস্ট ড্রাইভস, আমাদের ডেডিকেটেড ড্রাইভার্স আছে, আমাদের সেলস টিম আছেন যারা কিনা কিন্তু যে কোনো সময় আপনি টেস্ট ড্রাইভ করতে চাইলে সেটা আমাদের এখানে এসেও করতে পারবেন, এবং আমাদের লোকেশন থেকেও কিন্তু প্রয়োজনে আপনার কাছে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে ফর টেস্ট ড্রাইভ। অ্যাডিশনালি উই হ্যাভ লোনার কার্ডস। সো অনেক সময় দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু বা কোনো এমার্জেন্সি ইস্যুতে কোনো কাস্টমারের গাড়ি যদি এমন হয় লং টাইমের জন্য সার্ভিস সেন্টারে রাখতে হবে বা ওনার একটা সাপোর্ট দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমারকে লোনার কার, মানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে ওই ওনার গাড়িটা যতক্ষণ আমাদের কাছে আছে আমরা কিন্তু ওনাকে আমাদের থেকে আরেকটা বিওয়াইডি সাপোর্ট করছি, যাতে করে ওনার যে ডেইলি লাইফ এটা যেন কোথাও থেমে না থাকে। ড্রাইভিং ইমপ্রেশন আপনাদের সবার রিকোয়েস্টে, আল্লাহর ইচ্ছায় এখন আমি C-Line 6 চালাচ্ছি। তো এক্সপ্রেসওয়েতে উঠবো, এখন শোরুম থেকে বের হয়েছি। একদম প্রথমে ওঠার সাথে যেটা নোটিস করতেছে সেটা হচ্ছে সিটগুলো অনেক কমফোর্টেবল, মানে খুবই কমফোর্টেবল। আর একটা সারপ্রাইজিং জিনিস হচ্ছে, এটা একটু পর আরেকটু বুঝবো, তারপরে এখন বলি, যেহেতু আশেপাশে অনেক হর্ন দিচ্ছে, মানে গাড়ির সাউন্ড ইনসুলেশনটা অনেক ভালো। ডাবল লেয়ার এই উইন্ডোগুলা সামনের, কিন্তু এটা অন্যান্য গাড়িতে আমি পাইছি, কিন্তু এইটা অনেক বেশি ড্যাম্পেন্ড, মানে সাউন্ডটা চারপাশে অনেক আওয়াজ। আমি যদি জাস্ট একটু গ্লাসটা নামায় দেখাই, এই যে এটা হচ্ছে বাইরের সাউন্ড। আমি গ্লাসটা তুলে দিচ্ছি, অলমোস্ট সাইলেন্ট। আরেকটা ভালো জিনিস এই গাড়িটাতে, সেটা হচ্ছে এটার ইন্ডিকেটারের লিভারটা ডান পাশে, ওয়াইপারেরটা বাম পাশে, আমাদের JDM গাড়ির মতো। তো আমি এটা ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওনারা রিপ্লাই দিচ্ছেন যে এই গাড়িগুলা এক্স্যাক্টলি বাংলাদেশ মার্কেটের জন্য করে ওনারা রেডি করে, মানে চায়না থেকে যখন আসে। এমনকি এই
যে টাচ যেই প্যানেলটা, এটার যেই সফটওয়্যারটা, ওইটা আমাদের দেশের ফিউলের কথা চিন্তা করে বা আমরা যেই টাইপের কন্ট্রোলে অভ্যস্ত ওগুলা চিন্তা করে এটাতে রেগুলার সফটওয়্যার আপডেট আসে এবং ওনাদের সার্ভিস সেন্টারে আপডেটটা করে দেয়। এটার জন্য টাকা নেন ভাই? না না না, কোনো সার্ভিস এই টাইপের কোনো আপডেটে কোনো টাকা নেওয়া হয় না। আচ্ছা, যখন সবাই কিনবে তখন নেবেন? না না না, ইনশাআল্লাহ এই যখন- টাইপের আপডেটে কখনোই আমরা কোনো সার্ভিস চার্জ নিই না। নর্মালি কিন্তু একটা ব্র্যান্ড যখন প্রথমে মার্কেটে ঢুকে তখন অনেক রকম সার্ভিস দেয়, কিন্তু যখন হিট হয়ে যায় তখন কিন্তু দেখা গেছে আবার চার্জ করা শুরু করে। আমরা সবসময় চেষ্টা করছি যে কাস্টমার কনভিনিয়েন্স। সো আপনি যেরকম বলছিলেন যে বাংলাদেশ মার্কেটের জন্য কিছু চেঞ্জেস আনা হয়েছে, সো আমাদের এই গাড়িগুলো কিন্তু মানে বাংলাদেশে যেহেতু ফুয়েল কোয়ালিটির একটা ইস্যু আছে, আমাদের প্রতিটা গাড়ি কিন্তু সিস্টেম আপডেট যেটা, হ্যাঁ, যে এএফআর ওইভাবেই মানে অ্যাডজাস্ট করা যাতে করে হচ্ছে যে আমাদের বাংলাদেশের ফুয়েল কোয়ালিটিতে গাড়িগুলো প্রপারলি চলতে পারে। সেম গোস ফর দিস ডিসপ্লে। এখানে কিন্তু সব ফিচার্স যেগুলো আছে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ইউটিউব, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকবে। পিএইচইভি গাড়িগুলোতে কিন্তু আরেকটা জিনিস যেটা শুধু সবাই জিজ্ঞেস করতে থাকে, ব্যাটারিতে চলতেছে না ইঞ্জিনে চলতেছে, এগুলো নিয়ে আসলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। নর্মালি জাস্ট ড্রাইভে দিবেন আর চালাতে থাকবেন। গাড়ি ডিসাইড করবে কোন সময় মানে কী করলে মানে আপনার জন্য ভালো হবে বা সেফলি চালাতে পারবেন। যদিও এই গাড়িতে কিছু অপশান আছে, সিলেক্ট করা যায় যে আপনি ইভি মানে ফুল ইভি বা ব্যাটারিটাকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি ইঞ্জিনটাতে বেশি প্রায়োরিটি দিবেন, এরকম কিছু সেটিংস এখানে আছে, আমি দেখছি। তো চাইলে ওইভাবে আপনারা প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। একটা মজার ব্যাপার দেখাই, কালো ধোঁয়া, আউটসাইড এয়ার কোয়ালিটি 336, ইনসাইডে কিন্তু PM 2.5 দিয়ে 5 আর 600 এর উপরে চলে যাচ্ছে। ওই যে একটু আগে যে বাসে কালো ধোঁয়াটা দিল, বাসের কালো ধোঁয়া, কিন্তু ইনসাইডে কিন্তু সে 5 মেইনটেইন করে। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ট্রেশন দিয়ে PM 2.5 ফিল্ট্রেশন ইউজ করে, এবং দিস ইজ N95 গ্রেড। আচ্ছা। আমি এখন চালাচ্ছি ইকোতে। তো একটু আগে ওই বাসটা ওভারটেক করতে নিয়েছিলাম, তো তখন দেখা গেছে যে রেসপন্সটা কম। পরে আমি খেয়াল করলাম যে আমি আছি ইকোতে এবং রোড সাইন অ্যাসিস্টটা চালু করা আছে। এই এক্সপ্রেসওয়েতে যে স্পিড লিমিট 80 এটা কিন্তু ডিসপ্লেতে শো করতেছে, এবং এই টাইপের গাড়িগুলোতে এরকম অ্যাডজাস্টমেন্ট দিয়ে রাখা যায় বা অপশান চালু করে রাখা যায় যে আপনি কোনো কারণে যদি স্পিড লিমিট ক্রস করতে চান সে আপনাকে ওয়ার্নিং দেবে অথবা আপনাকে অ্যাসিস্ট করবে, তাই না? এবং প্রয়োজনে সে ব্রেকও করতে পারে যে আপনি ওই স্পিডে যেন আপনি নেমে আসেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি টাচ ডিসপ্লে একদমই মানে কম পছন্দ করি, কারণ আমার কাছে অনেক হ্যাসেল লাগে। এটা যারা রেগুলার গাড়ি চালান তারাও আমার সাথে একমত হবেন। তবে এখানে এই যে উইন্ডোর যেই অ্যাডজাস্টমেন্টগুলা, তারপরে গাড়ি চালানোর সময় যেই কন্ট্রোলগুলো দরকার হয় এগুলো কিন্তু মোটামুটি স্টিয়ারিংয়ে এবং এই সাইডে আছে, এমনকি শিফটারটাও আছে একটা, এসি অন অফের সুইচ, এগুলো সবই বাটন সিস্টেম। আর এসির যেই টেম্পারেচার বাড়ানো বা কমানো এবং ব্লোয়ারের স্পিড বাড়ানো কমানো, এটা অনেক মজার। খেয়াল করেন এই যে জেস্চার ওরা নিয়ে আসছে ডিসপ্লেতে, আমি যদি এই যে 3টা আঙুল একসাথে করে উপর থেকে নিচে দিই এখন এসির টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এই যে সাইডে দেই এখন হচ্ছে ব্লোয়ারের স্পিড বাড়তেছে কমতেছে। তো টাচ ডিসপ্লের মানে অ্যাটলিস্ট একটা ইনকনভিনিয়েন্সকে ওরা কনভিনিয়েন্ট একটা জায়গায় নিয়ে আসতে পারছে। এছাড়া এটাতে ভয়েস কমান্ড আছে এবং আপনি যেই সিটে বসে কমান্ডটা দিবেন ও কিন্তু ওইটা ধরতে পারবে। ধরেন আপনি বললেন যে উইন্ডো ওপেন করতে, তো আপনি ধরেন পিছনে ডান পাশের সিটে আছেন বা আপনি ড্রাইভার সিটে আছেন, তো এক্স্যাক্টলি ওইটাই ওপেন করবে, অন্য একটা ওপেন করবে না। ড্রাইভারের জন্য খুবই কাজের একটা ফিচার, সেটা হচ্ছে আমি রিয়েল টাইম আমার টায়ার প্রেশার দেখতে পারতেছি টেম্পারেচার সহ, TPMS বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এই টায়ার প্রেশারটা কিন্তু শুধু এসব গাড়ি না, যে কোনো গাড়ির ক্ষেত্রেই ইম্পর্ট্যান্ট, কারণ টায়ার প্রেশার যদি রিকমেন্ডেডটাতে না থাকে তখন কিন্তু আপনারা যে ফিউল এফিসিয়েন্সিটা আশা করবেন বা যেটা রেটেড ওটা কিন্তু পাবেন না, কম বেশি পাবেন। এছাড়াও টায়ার প্রেশার যদি কোনো কারণে বাড়তি থাকে তখন কিন্তু আপনার চাকা মাঝ বরাবর মানে খাবে। আবার যদি টায়ার প্রেশার কম থাকে তখন সাইড ওয়াল, দুই পাশের দুইটা সাইড ওয়াল ক্ষয় হবে বেশি। তো টায়ার প্রেশারটা সবসময় মেনটেন করা উচিত, এবং এই টাইপের যদি ডিজিটাল একটা ইন্ডিকেশন থাকে তো এটা খুবই উপকারী। 300 ফিটের এই যে পোর্শনগুলো এখানে কিন্তু গাড়ি দুলে মানে মোটামুটি প্রত্যেকটা গাড়ি একটু দুলে। আমি এখন দেখতে চাচ্ছি যে ওর ফিডব্যাকটা কী। তো আমি তো স্পিড লিমিটের মধ্যে আছি 78, 79। তো
মানে ফিডব্যাকটা হচ্ছে গাড়িটা মানে অনেক সফট, মানে সাসপেনশনটা অনেক সফট। এই যে আমি একটু আগে যে জায়গাটুকু গেলাম, এই রাস্তার যতটুকু স্পিড লিমিট ওইটা একটা নৌকা নৌকা ফিল আছে। তো মানে সাসপেনশনের টিউনিংটা আসলে মনে হচ্ছে যে কমফোর্টের দিকে বেশি নজর দিছে স্পোর্টি ড্রাইভিংয়ের তুলনায়। যদিও এই টাইপের গাড়ি কিন্তু আসলে আপনি স্পিরিটেড ড্রাইভিংয়ের জন্য বা কর্নার করবেন হাই স্পিডে, বা সোজা বাংলা ভাষায় এটা রেস করার গাড়ি না, এটা কমফোর্টের গাড়ি। ওই দুলুনিটা আছে এটার মধ্যে। না, গাড়িটার মধ্যে তো অনেক একটা ফ্লোটিং ভাব আছে, যে দুলতেছে। এই যে স্টিয়ারিং রেসপন্সটা খেয়াল করেন, আমি অনেকটুকুই মানে ডানে বামে স্টিয়ার করতেছি, কিন্তু রেসপন্স তেমন করতেছে না। মানে যদি কোনো মেকানিকরা গাড়িতে উঠাই দেন, সে বলবে স্যার স্টিয়ারিংয়ে অনেক প্লে আছে, কিন্তু আসলে এটা প্লে না, এটা টোটালটার টিউনিংটাই এমন। এবং সিটগুলো যেরকম কমফোর্টেবল, এই ওভারঅল সাসপেনশন এটাও কিন্তু কমফোর্টেবল। কিন্তু এই দুলুনির যে ভাবটা, এটা যদি রেগুলার চালান ইউজ টু হয়ে যাবেন, এবং তখন দেখা গেছে আলটিমেটলি ওইভাবেই আপনার ড্রাইভিং স্টাইলটা হবে। কিন্তু ইনিশিয়ালি আপনার মনে হইতে পারে যে গাড়িটা অনেক বেশি দুলে। চাকাটা কত ইঞ্চি? 19 ইঞ্চি। 19 ইঞ্চি। আচ্ছা, 19 ইঞ্চি চাকা দিয়ে এরকম ফিল দিচ্ছে, তাহলে তো সাসপেনশনটা সুপার সফট। মানে আমি ভাবছিলাম কি 17 বা 18 হবে। 19 ইঞ্চি রিমস। আচ্ছা, দেখি এখন এই যে এখানে জাস্ট একটা ডিরেক্ট গর্ত, এই যে মানে আমি 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 বলি সাসপেনশনটা যেহেতু সফট এবং বাইরের কোনো আওয়াজ ভিতরে ঢুকতেছে না, তো মনে হইতেছে যে অনেক দুলতেছে বা ওই যে ঠাক ঠাক করে পড়তেছে, কিন্তু কোমর পর্যন্ত কিছু আসতেছে না। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন জানেন আমি সিভিয়ার ব্যাক পেইনের মানুষ। তো একটু আগে যে ভাঙাতে গেলাম, বেশ মানে ভালোভাবে গেছে গাড়িটা। গাড়ি দুলবে স্বাভাবিক, এগুলো অনেক ডিপ, কিন্তু এই ফিডব্যাক ভিতরে আসে না, একদমই আসে না। আপনি এখান দিয়ে আসছেন রিসেন্টলি? না, আমি রিসেন্টলি আসিনি। রাস্তার অবস্থা দেখছেন? দেখলাম। এই জন্য আমি এই জায়গাটাতে আসি। ভয়ঙ্কর। এই যে আমি 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 ফিল করতেছি যে চাকা উপরে নিচে ট্রাভেল করতেছে, সাসপেনশন অনেক অনেক লুজ, অনেক সফট, কিন্তু ভিতরে কোনো ফিডব্যাক নেই। এই যে এই জায়গাটা একদম বাজে। এই যে দেখেন আমার স্টিয়ারিং হইতেছে, গাড়ি সোজা যাচ্ছে, গাড়ি ভাসতেছে, ঠিক আছে। নর্মালি ওর রেসপন্সটা অনেক ভালো। আমি কিন্তু এক্সেলেটার একবারও পুরোপুরি প্রেস করি নাই, জাস্ট হালকা হালকা, মানে আমি এক্সেলেটারটাকে টিজ করতেছি, তাতেই কাজ হয়ে যেতেছে। আচ্ছা, আমি এখন একটু এক্সেলারেশনটা দেখি, স্পোর্টে আছি। না, এক্সেলারেশন অনেক ভালো এবং মজার ব্যাপার, আমি যখন প্রথমে টানটা শুরু করি তখন কিন্তু ও ইভিতে টানটা দিছে, এবং একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু ও ইঞ্জিনটা চালু করে দিছে। তো এটা আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা জাস্ট চালাবেন, যখন যেটা দরকার গাড়ি আপনাদের জন্য ম্যানেজ করে দিবে। তো এক্সেলারেশনটা ভালো, খারাপ না। আমার এখন দেখতে হবে হচ্ছে যে ব্রেকিংটা কেমন। আমার ব্রেকটা কিন্তু এখন স্পোর্ট মোডে দেওয়া, তো পেডেলটা নর্মালের তুলনায় একটু হার্ড হয়েছে, কিন্তু সাসপেনশনের মতোই এটার ব্রেক পেডেলটাও অনেক সফট। আচ্ছা, এটা ব্রেক ট্রাভেলটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, বেশি প্রেস করে দেখেন। হ্যাঁ, আমি একটা হার্ড ব্রেক করবো এখন। আচ্ছা, না, ওই প্যাডেলটা স্পোর্ট কনফিগারেশনে দেওয়ার পরও অনেক সফট, মানে অন্যান্য গাড়ির তুলনায়। তো প্যাডেলটা অনেকটুকু নিচের দিকে নামার পরে কিন্তু ব্রেকটা হয়। আমি এখন দেখতে চাচ্ছি যে অ্যাব্রাপ্ট ব্রেকিং করে কিনা, না স্মুথনেস আছে। আর এখানে কিন্তু আরেকটা অপশান আছে রিজেনারেটিভ ব্রেকিং, ওইটাও কিন্তু আপনারা দুইটা মোড আছে মনে হয় না? দুইটা, একটা রেগুলার আর একটা হচ্ছে যে হাই। রেগুলার আর হাই। রেগুলার দিলে যখন আপনারা এক্সেলেটার ছেড়ে দেবেন তখনও একটু ব্রেক করার চেষ্টা করবে, আর হাইতে দিলে একটু বেশি ব্রেক করার চেষ্টা করবে, এবং এটার কারণে আপনার ব্যাটারিটা দ্রুত চার্জ হবে, তাই তো? তবে হাইটার একটা জিনিসের ব্যাপার আছে, যে যেমন ঢাকা শহরে তো আমাদের স্টপ অ্যান্ড গো টাইপ অফ ট্রাফিক।
সো আমরা চাই যে গাড়িটা ম্যাক্সিমাম টাইম মানে উইদাউট রেজিস্ট্যান্স আগাতে থাকুক যতটুকু আগানো যায়। সো হাইটে আসলে আমরা রেকমেন্ড করব যে যখন ডাউনহিল ক্যাটাগরির কোনো এলাকা আছে যেখানে কিনা আসলে ইঞ্জিন ব্রেকটা আমরা ইউজ করতাম অন্যান্য গাড়ির ক্ষেত্রে, সেই জায়গাটায় কিন্তু হাইতে রিজেনারেট ব্রেকিংটা হাইতে চালানো ইজ বেটার, পাওয়ারটা বেটার পাওয়া যায়, এফিসিয়েন্সিটাও বেটার হয়, এনার্জি ওয়েস্টেজ কমে। কিন্তু আপনি প্লেন ল্যান্ডে কিন্তু হাইতে দিয়ে চালালে অনেক ক্ষেত্রে আপনার এনার্জি ওয়েস্টেজ বাড়বে, কারণ গাড়িটা আপনাকে রেজিস্ট করার চেষ্টা করবে। আচ্ছা ওকে, তাহলে যে আমি একটা কার্ভ যাচ্ছে ছোট, এটা যতটুকু স্পিড লিমিট আছে ওটাতেই যাচ্ছি। না, টার্নিং রেডিয়াসটা এত বড় গাড়ি হিসেবে বেশ ভালো। আর পিএইচইভি গাড়িতে একটা কোশ্চেন মানুষ যেটা করে ওটা কিন্তু করা উচিত, সেটা হচ্ছে চার্জ কোথায় দিব। এই গাড়িটা বেসিক্যালি আপনি কোনো দিন চার্জ না দিলেও চলবে, কারণ এখানে একটা ইঞ্জিন আছে, ফিউল ট্যাঙ্ক আছে, আপনি এখানে অকটেন ভরবেন। এবং এই যে আমি যে এখন চালাচ্ছি গাড়িটা, যদি ইঞ্জিনে থাকে ও কন্টিনিউয়াসলি ব্যাটারি চার্জ করতে থাকবে। আবার আমি যদি শুধু ব্যাটারিতে চালাতে চাই তাহলে সম্ভবত এক চার্জে 80-90 কিলোমিটার যাবে, না প্রায় 100 কিলোমিটার মতো যাবে, প্রায় 100 কিলোমিটার যাবে। তো প্লাগ ইন হাইব্রিডটা বেসিক্যালি একটা হাইব্রিড গাড়ির মতো, মানে হাইব্রিড ইউজ বা হাইব্রিড কন্ট্রোল। তো আপনি চাইলে শুধু ব্যাটারিতে চালাতে পারবেন, প্রতিদিন বাসা বা অফিসে চার্জ দিবেন, 2 ঘন্টা যেহেতু লাগে, এবং আপনার বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসা এই ডিস্টেন্সটা যেমন আমারটা তাই, যদি 100 কিলোর নিচে হয় তাহলে আপনি এক্স্যাক্টলি পিওর ইলেকট্রিকে আপনি অফিস আসা যাওয়া করতে পারবেন। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনে যদি আমি সামারি করি, গাড়িটার সিটগুলো খুবই কমফোর্টেবল, স্টিয়ারিংটা অসাধারণ, ভিজিবিলিটি অসাধারণ, সাসপেনশনটা খুবই সফট, বাম্পি, কিন্তু এটা অনেকটা আপনাদের বোঝার সুবিধার্থে প্রাউডো একটা ফিল আছে, মানে দুলে, কিন্তু কমফোর্টেবল। আর ব্রেকিংটা, পেডেলটা অনেক নিচের দিকে নেমে যায়। তো ইনিশিয়ালি আমার মনে হচ্ছিলো যে ব্রেক কি হচ্ছে না বা কম ধরতেছে, আসলে একটা সার্টেন পর্যায়ে যাওয়ার পরে ও ব্রেকটা আর কি সুন্দর মতো ধরে। তো এটা হচ্ছে রেগুলার যখন চালাবেন আপনি বুঝে ফেলবেন যে মানে কীভাবে গাড়িটা ব্রেক হয়, এটা গাড়ি টু গাড়ি ডিফার করে। বেসিক্যালি এই গাড়িটা আপনারা কমফোর্টের জন্য কিনবেন, ফিচারের জন্য কিনবেন, সেফটির জন্য কিনবেন, আর বিওয়াইডির যেই সার্ভিস, যেই টোটাল প্যাকেজটা বা যে সাপোর্টটা ওনারা আপনাদেরকে দিবেন, ওইগুলো বিবেচনায় এই গাড়িটা কিনবেন। এই গাড়িটা স্পিরিটেড ড্রাইভিংয়ের জন্য না, এটা আরাম করে কমফোর্টেবলি দেখে শুনে ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে চালাবেন, লং ট্যুরে যাবেন, হাইওয়েতে চালাবেন, সিটি ড্রাইভ করবেন, এটা হচ্ছে ওইরকম একটা গাড়ি, কমফোর্টেবল আর লাক্সারিয়াস ফিলিং। এই প্রাইস সেগমেন্টে এটাকে আমি কোনো স্পেসিফিক গাড়ির কম্পিটিটর বলবো না, এটার মতো। এবং এই গাড়িটা অলরেডি বাংলাদেশে অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে, 380 বা 400-র কাছাকাছি। এই একটা গাড়ি, এটা কিন্তু বেশ প্রশংসনীয়। সবচেয়ে বড় কথা, মানুষের এই গাড়িটা নিয়ে প্রচুর আগ্রহ আছে, এই জন্য আমি এত রিকোয়েস্ট পাইছি এবং আল্লাহর ইচ্ছায় আজকে ড্রাইভিং ইমপ্রেশনটা দিতে পারতেছি। সবশেষে বলতে চাই, এটা আমার মনে হয় বিওয়াইডি হচ্ছে নেক্সট টয়োটা অথবা চাইনিজ টয়োটা, এবং তারা যেইভাবে সার্ভিস এবং পার্টস, তারপরে রোড সাইড ইমার্জেন্সিতে হেল্প করা বা অ্যাসিস্ট করা, ড্রাইভার ট্রেনিং, টেকনিশিয়ান ট্রেনিং, বিভিন্ন স্টুডেন্টদেরকে ইভি সম্পর্কে এডুকেট করা, মানে যেভাবে ওনারা আগাইতেছে, বেসিক্যালি এটাই হচ্ছে ওয়ে একটা মার্কেটে ঢোকার। টয়োটা এই কাজটা করছে এবং টয়োটা ওয়ার্ল্ড ওয়াইড চলে একটা মাত্র কারণে, টয়োটা রিলায়েবল, টয়োটার পার্টস পাওয়া যায় এই টাইপের। কিন্তু দেখা গেছে ফিচার কম দেয়, কিন্তু তাও মানুষ টয়োটা কিনবে। তো বিওয়াইডির অ্যাপ্রোচটা বাইরের দেশে আমি জানি না, এমনিতে এটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, টেসলার কম্পিটিটর অনেক জায়গায় টেসলাকে হারায়ও দেয়, আপনারা আমার থেকে ভালো জানবেন। তো বাংলাদেশে ওনারা যে অ্যাপ্রোচ নিছে এটা প্রশংসনীয়। এখন আমি মানে এই ভিডিও থ্রুতে বিওয়াইডির ম্যানেজমেন্ট বা যারা আছে তাদেরকে বলতে চাই, ইনিশিয়ালি মানুষ অনেক এফোর্ট দেয়, কিন্তু যখন আপনাদের কাস্টমার বেস তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটাতে
মানে কি বলবো, মানে আপনারা বুঝতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা পুরা বাংলাদেশ ব্যাপী আপনাদের ব্যবসা করতে পারবেন। আর আমার ভিউয়ারদেরকে আমি বলতে চাই, দেখেন যখন ম্যানুয়াল গিয়ার থেকে অটো গিয়ার আসে, এমনকি উইন্ডো এই যে ঘোরা তোলা থেকে যখন সুইচে আসে, প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ডে মেকানিকরা বা ড্রাইভাররা বলছে এই গাড়ি কিনবেন না, এটা নষ্ট হয়ে যাবে। তো ওই জিনিস এখনও আছে। গাড়ির ব্যবসার সাথে অনেকদিন থেকেই কম বেশি জড়িত। তো আমি জানি এখনও মানুষ বলে যে আমি কিনলে শুধু নন হাইব্রিডে কিনবো। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপনাদের যে জেনারেশনটা আছে ওনারা যারা বুঝতেছেন তারা কিনতেছেন। আর সবচেয়ে বড় কথা, এখানে তো আর কোনো কিছু লুকায় রাখার নাই, আপনার কাছে ইন্টারনেট আছে, আপনি চাইলে গবেষণা করবেন। অমুক ব্র্যান্ড ভালো, তমুক ব্র্যান্ড ভালো, এটা আমি বলতে চাই না, যে যারটা কাস্টমারদের কাছে তুলে ধরবে। আমার কথা হচ্ছে মানে সময় আগাইতেছে, নন হাইব্রিড ছাড়া গাড়ি কিনবো না। আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে এই মুহূর্তে হাইব্রিড ক্রস করে ইভিতে যাচ্ছে, ইভিতে ঢুকতেছে। এবং এটা যদি এমন হইতো যে আমাদের দেশে হঠাৎ করে আসছে, এটা এরকম না, পুরা পৃথিবীব্যাপী এই ইভি কি বলে এটাকে, রেভলিউশন না কি বলে, এইটা চলতেছে। তো আজকে হোক কালকে হোক এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তবে সার্ভিস, স্পেয়ার পার্টস, রিসেল ভ্যালু এগুলা যদি ঠিক থাকে, অনেকগুলো ব্র্যান্ড আছে এখন বাংলাদেশে নতুন, তো যারা এটা ভালো করতে পারবে তাদের গাড়ি মানুষ কিনবে। কারণ কেনার সময় এমনকি বেশিরভাগ গাড়ির 80 to 85% ফিচার সেম। তো এখন তারাই আগায় যাবে, এটা বিওয়াইডি হোক বা অন্য ব্র্যান্ড হোক, যারা ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ বা কমপ্লিট একটা এক্সপিরিয়েন্স এনশিওর করতে পারবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।